ঢাকার মিটফুট এলাকায় পাথর ছুঁড়ে পৈশাচিকভাবে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে খতম করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিদের নাম পুলিশের বিরুদ্ধে সুকৌশলে বাদ দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এতে এই ঘটনার মূল হোতা এবং পরিকল্পনাকারী রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এমনকি ঘাতকদের সাথে সামঞ্জস্য পাওয়া মেয়র ইশরাকেরও। আসলেই কি এই ঘটনার ইন্ধনদাতা ছিলেন ইশরাক? পুলিশ কেন রাঘব বোয়ালদের নাম এবং মামলার এজাহার নিয়ে কারসাজি করছে? মিটফুটে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছে সে রহস্য এখনো জানা যায়নি। মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীকে কেন গ্রেফতার করা হয়নি? ধীরে ধীরে অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে। এই নিয়ে বারবার সতর্ক করলেও উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। রাজধানী মিটফোর্ডে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, মিটফোর্ডের এখনকার পরিস্থিতি কেমন, আর স্থানীয় যারা আছেন তারা কি বলছেন আসলে এই ঘটনার প্রেক্ষিতে? নিশি, আপনি জানেন যে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে আজকে প্রায় 7 দিন পার হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সেই ব্যবসায়ী সোহাগকে যেই জায়গাটায় হত্যা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর দিয়েই কিন্তু ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। অথচ আজকে 7 দিন পার হওয়ার পরেও এখনও পর্যন্ত আসল যারা খুনি, যারা হত্যাকারী, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের যে সমস্ত প্রতিবেশী, তারা সকলে একটাই অভিযোগ করছে যে খুনিদের পক্ষে মূলত প্রভাবশালী কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছে এবং যার কারণে মূলত এখনো পর্যন্ত সেই আসল আসামি বা খুনি তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং তারা মূলত এখন মুক্তি পেয়ে যাচ্ছে। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে আজকে 1 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত যারা মূল খুনি বা মূল আসামি তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অথচ এই ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পর এদেশের হাজারো ছাত্র জনতা রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এই খুনিদের বিরুদ্ধে এবং ব্যবসায়ী সোহাগের খুনিদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয় সেই জন্য। কিন্তু এরপরেও এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি এবং এই বিষয়টা নিয়ে এই নিহত ব্যবসায়ী সোহাগের পরিবার তারা কিন্তু ইতিপূর্বে বলেছিল যে আমরা যখন মামলা করতে যাই তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, বাধা প্রদান করা হয় এবং আমরা মূল যারা আসামি খুনি তাদেরকে আসামি করে মামলা করলেও পরবর্তীতে দেখা যায় যে তাদের তালিকা পরিবর্তন হয়ে যায়, যারা আসামি তাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আজকে সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। তবে এবার বেরিয়ে এসেছে আসল মুখোশ এবং এখন বেরিয়ে এসেছে যে এই সোহাগ হত্যার পিছনে মূল হোতা কে, পিছন থেকে মূলত কে কলকাঠি নেড়েছিল এবং এখন মূলত সেই খুনিদেরকে বিচারের থেকে বাঁচিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই ব্যবসায়ী সোহাগ হত্যার যে মূল হোতা যে এবং যার অদৃশ্য প্রভাবেই মূল খুনিরা এখনো পর্যন্ত তারা আইনের আওতায় আসেনি এবং তারা মুক্তি পেয়ে যাচ্ছে, এর পিছনে মূলত কলকাঠি কে নাড়ছে এবং এর মাস্টারমাইন্ড কে, এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য ফাঁস হয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে প্রথমে চলুন আমরা একটু দেখে আসি যে সোহাগকে যেইখানে হত্যা করা হয়েছিল সেখানের প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীরা মূলত এই বিষয় নিয়ে কি বলছে তাদের কিছু মতামত প্রথমে দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আবার যেন বহাল না রাখে। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত আমি বুঝি না। আমার প্রশ্ন হলো, একটা মানুষ এভাবে মারে না, সে হোক বিএনপির দল, সে হোক আওয়ামী লীগের। তারা টেন্ডারবাজি করে, তারা দখল করে খায়, তারা মানুষের হক মেরে খায়। এক দোকানের থেকে টেন্ডার নেয়, না দিলে মানুষের উপর টর্চার করে, অত্যাচার করে। আওয়ামী লীগ বিএনপি সব সময় দেখতেছি এরকম অলরেডি চাঁদাবাজি টেন্ডারবাজি চলতেছে। কিন্তু আবার শুনলাম যে একটাই নাকি
হাতি সেলিমের লোক 4 থেকে 5টা লোক ওরে মারছে ইট দিয়া, কিন্তু এখানে যে একটা মানুষকে এভাবে নির্যাতনভাবে মারতেছে, তাহলে এখানে হাজার হাজার মানুষ যাইতেছে, তারা একে প্রতি উত্তর করলো না। আজকে সারা বাংলাদেশে মিছিল চলতেছে, এটা বিচার তখনই তো তারা আমরা বাঁচা নিতে পারতাম। আপনার আর আমার পুলিশ সেনাবাহিনীর কথা হবে না, কারণ ওনারা পুলিশ চাইবো ওনার জেল হোক, 10 বছরের জেল দিব, 6 মাস পরে যাবি না যাবো, উপরের লেভেলের লোক আছে, আর রাজত্ব বেশি করব, টেন্ডারবাজি বেশি করব। তো এই জন্যে তাদেরকে ওপেন মানুষের সামনে আইনা গণদোলাই দিয়া মাইরা লাইতে হবে। আওয়ামী লীগ বিদায় করার পর আমরা ভাবছি আমাদের বাংলাদেশ একটা ভালো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে পাবো। আমরা তার চেয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন খারাপ হয়েছে, যাতে আওয়ামী লীগ 15 বছর যে অবস্থায় ছিল আমরা এখন তার চেয়ে বেশি। আগে তো আওয়ামী লীগ অবস্থায় একটা মানুষ মারলে পুলিশ আসতো, ভালো মন্দ বিচার হইতো। এখন এই বিএনপি ক্ষমতা আসতে পারে নাই, আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। মিরপুরের 3 নম্বর গেটের সামনে হাজার হাজার জনতার মাঝে তাকে হত্যা করা হয়েছে। আমি শুধু একটাই প্রশ্ন, এখানে অনেক শত শত আনসার আছে, শত শত লোক আছে, তারা কেন প্রতিবাদ করলো না? জনগণ মনে করছে আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। এই জন্য জনতা চুপচাপ কোনো প্রতিবাদ করে না। জনতা প্রতিবাদ করলে মনে করবে ক্ষমতায় না আইয়াই বিএনপি এত প্রভাব থাকায়, ক্ষমতায় আইলে আমাদের ঘর থেকে টেনে আই না, আমাদেরকে মারা হবে। এই জন্য জনতা সবাই চুপচাপ রয়েছে। তাই আমি আশা করব বর্তমান ইউনুস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আমার জন্য বহাল না রাখে। আমি এই জন্য ডক্টর ইউনুসকে আমার হাত জোর করে অনুরোধ করেছি, যাতে ডক্টর ইউনুস এই দেশে একজন ইসলামিক সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। এই জন্য আমি অনুরোধ করেছি। টানে হাসরা করতে করতে ওই মিরপুর হাসপাতালের দিকে নিয়ে গেল। তো পরে শুনলাম যে লোকটা মারা গেছে। উনি বাঙালি ব্যবসা করতো, বেশি দিন হয় নাই, হয়তো মানে সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস মতন, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। কোনো প্রতিদ্বন্দ্বী ছিল এদের সাথে, এদের এরকম কিছু হয়তো কারোর সাথে কোনো কিছু বনাবনি হয়েছিল না, এরকম কোনো কিছু হয়তো হইতে পারে। এখনো যদি আওয়াজ না ওঠান তাহলে আপনি আওয়াজ ওইখানে এইভাবে পাথর দিয়ে মেরে বন্ধ করে দিবে। তারা ঘটাইছে, তারা পশুর চেয়ে অধম। ওরা পর আমার বাসায় গিয়ে বলতেছে, এই যে এত দিক থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে কেউ কিছু করতে পারবো, অপু দাস এইভাবে বলছে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, বিগত 3-4 মাস আগে একজন যুবদল পরিচয়ে দেবীদাস ঘাটলেনের এদিকে আমার কাছে চাঁদা চাইছে। তো এই আমরা যে এই আন্দোলন করলাম, ঠিক আছে, যে চাঁদা দেওয়ার জন্য তাই আমরা আন্দোলন করি নাই। মানে এই আন্দোলন, এই রক্ত দেওয়ার পর আমরা চাঁদা দিব, এটা চিন্তা করা যায়? আমরা তো ভাবতেই পারি না, মানে ব্যক্তিগতভাবে আমি তো ভাবতেই পারি না। তারপর এখানে যে নৃশংস ঘটনা হইলো, আমার কাছে সবচেয়ে আফসোস লাগলো, এতগুলো লোক দাঁড়ায় দেখলো আশেপাশে, এটা পুরোটা ব্যবসায়িক এলাকা, তাও বুধবারের মতো দিনে পুরোটা এই জায়গাটা পুরো ব্যবসায়িক এলাকা। এই জায়গায় প্রকাশ্যে এমনি চাঁদা দাবি করলো, চাঁদা দিল না। তারপর এখানে মারতে আনে হাসপাতালের ভিতর মারলো, পাথর দিয়েভাবে মাথা থেতলাইলো, শরীর ছাপতাইলো, উলঙ্গ করে, উলঙ্গ করে, কেউ তারা বাঁচাইতে আসলো না। মানে আমি বললাম না, ওই বিপ্লবী চেতনা ওদের ভিতর কই? তারা কি আন্দোলনে ছিল না? এই আন্দোলন স্পিড কি তাদের ভেতর নাই? তারা কীভাবে, মানে এটা চোখ কীভাবে সহ্য করতে পারলো? তো ঠিক আছে, আমরা 5 জন যাই, আমরা 5 জন একটা আওয়াজ তুললে তো আরও 5 জন আসবে। তো এই যে জিনিসগুলো আসলে আসা উচিত। আর আমরা আমাদের বিভিন্ন নেতা ইয়েদের, আমরা বিভিন্ন যারা এই বিষয়ে চাঁদাবাজির বিরুদ্ধে যারা, তাদের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে পল্টনে চাঁদা লন্ডনেও ভাগ যায়, ঠিক আছে। তো তার বেলা ভাগ না গেলে বিএনপি বহিষ্কার করতেছে, করতেছে 2-4-5 হাজার বহিষ্কার করে তো লাভ হইতেছে না। তার মানে তারা ভাগ যেহেতু যাইতেছে, আমরা তারা তো হইতেই তো আছে। তো জনগণ এটার বিরুদ্ধে, ব্যক্তিগত আমি বিরুদ্ধে। আমি কাউকে চাঁদা দিব না, আর আমি বাঁচি বা মরি, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি কাউকে চাঁদা দিব না, আমি প্রকাশ্যে বলতাম। এই যে বিষয়টা, এই যে মানুষের অভ্যন্তরীণ যে ভয়টা, এটা বিগত ফ্যাসিস্ট আমলে তৈরি হয়েছিল, যে কেউ একজনের সমস্যা হলে কেউ ধরে না, এই একটা ভয় ক্রিয়েট হয়েছে যে আমি কোন ঝামেলায় পড়ে যাই। তো এটা আস্তে আস্তে কাটতে সময় লাগবে। তো এখানে মানুষের ধরা উচিত ছিল, আজকে আপনি ধরলেন না, 2 দিন পরে আপনারাও ধরবে, ঠিক আছে। যে আমরা ব্যবসা আছে, আমি কেন আসছি? কারণ আজকে আমি যেন না আসি, মানে প্রতিবাদে যে আমি সামিল নয়, আমার ভিতরে চেতনা যদি না আসে, 2 দিন পর আমার কাছে অলরেডি চাইছে, 2-4 মাস আগে যুবদল নেতার পরিচয় আমার কাছে চাইছে, ঠিক আছে। তেমন আমার কাছে চাইছে, আপনার কাছে যাবে, 2 দিন পর পাথর দিয়ে মারছে, আমারও মারবে, আপনারও মারবে, ঠিক আছে। এখনও যদি আওয়াজ না ওঠান তাহলে আপনার আওয়াজ ওইখানে এইভাবে পাথর দিয়ে মেরে বন্ধ করে দেবে। আমরা এটা বলতে চাই, সবাই সচেতন, সবাই আওয়াজ ওঠান। এই এলাকায় যেটা হয়, যেমন আপনি এখানে জিজ্ঞেস করতেছেন, কেউ বলতেছে না কেন? গেটের বাইরে দেখছেন কতগুলো পোস্টার লাগানি। আপনি আজকে বলবেন, আপনি তো একটা গরিব মানুষ, আমি ডাব বিক্রি করি, আমার 4 দোকান, ঠিক আছে। আমি বলবো, দিন পর আমার বসতে দিবে না, আমার বউ বাচ্চা আছে, ওইগুলো কি করবেন? ঠিক আছে, ওইগুলো কি করবেন? আমার মনে হয়, ঠিক আছে, আমি আমার জীবনে পরোয়া করি না, ঠিক আছে। আর আমি মনে করি পরোয়া করে, আমি দামদমে যে বলতেছি, দেবীদাস ঘাটলেন আমার যুবদল নেতা পরিচয়, আমার চাঁদা চাইছে 30 নম্বর ওয়ার্ডে, আমি ওপেনে বলতেছি, আই ডোন্ট কেয়ার। কারণ ওই যে পাবলিক মনে করেন ডাব বেচে, ঠিক আছে, আর ডেলি 2-4-500 চাঁদা দেয়, সে তো মনে করেন
তার বউ পোলাপান আছে সেভাবে প্রতিবাদ করতে পারে না। আইনের আওতায় আনেন এবং সাজা সর্বোচ্চ সাজা হোক। পৃথিবী এবং বাংলাদেশের যত বড় সাজা আছে তাকে সেই সাজা দেওয়া উচিত, সে যে দলেরই হোক। এটি অন্যায় নেককারজনক ঘটনা। পাথরটা দেখে মনে হচ্ছে একটা বিশাল ঘটনা। যারা ঘটাইছে তারা পশুর চেয়ে অধম। এরা কোনো মানুষ না, এরা পশুর চেয়ে অধম। মানুষ মারা যাওয়ার পরেও এভাবে পাথর দিয়ে উপর দিয়ে বুকের উপরে ফালানো, মাজার উপরে ফালানো, বুকের উপরে লাফিয়ে লাফিয়ে পড়া, এগুলো হত্যাকাণ্ডের ভিতরেই না। মানুষ মারা যাওয়ার পরে এভাবে মানুষকে মারতে পারে না। মানুষ জানি দেখে এই হত্যাকাণ্ডের উপর এমন বিচার হোক, এই বিচার দেখে জানি সব মানুষের মনের আকাঙ্ক্ষা মিটাইতে পারে। ঘটনা ঘটছে এটা সবাই দেখে, আমি একা কি দেখবো? সবারই তো একই অবস্থা, সবাই তো দেখছে। এটা তো আর আমি একা যাইনি, আমি আমার দোকানে ছিলাম, দেখছি দোকান থেকে ধরনের মারামারি হইতেছি। এর আগে কখনো দেখি না, আমি 15 বছরের ভিতরে দেখিনি এরকম ঘটনা। যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমি শরীয়তপুর ছিলাম জাজিরায়। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো সেদিন তো আমি এখানে ছিলাম না। পরের দিন সকালবেলা এসে শুনলাম এখানে সোহাগ হত্যা হয়েছে। কিন্তু যে সোহাগ হত্যাটা হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে এরা খুবই দাগি সন্ত্রাসী। এরা আমার পুরীর দোকান দখলে নিয়েছে। কারণ আমি রাজনীতি করি না, আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি পেট নীতি কাজ করি, ভাত খাই। আমার দোকানটা দখলে নিয়েছে। আমি বলছি ভাই কি আমি অপরাধ, তা আমার দোকানটা তোমরা দখলে নিলাম। হ্যাঁ, তারা এই পর্যন্ত আমার দোকানটা দেয়নি। যিনি এই ঘটনায় জড়িত উনি এখানকার স্টাফেরই, আর বাকি যারা এরা হল কেরানীগঞ্জ নদীর ওই পারে, এখানকার না। এলাকায় চলাফেরা করতো, শুনছি এই বাঙালি ব্যবসা করে সোহাগ। অপু দাস নিজে বলতেছে কেউ ফোন দিয়া কিছু করতে পারবো না। আমি যেখানে জন্মস্থান, আমি এখানে ব্যবসা করি, আমাকে তো মানুষ চিনে যান আমি খারাপ না ভালো। তো আমি ভালো বিদে তো কেউ তো ওদেরকে ফোন দিছে যে শাওনের সাথে জিনিসটা, শাওনটা কিছু বললেন না, শাওনটা ওর মধ্যে থাকতে দেন। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছে সে রহস্য এখনো জানা যায়নি। শুধুই কি ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নাকি অন্য কিছু? যদিও প্রাথমিক তদন্তে পুলিশ বলছে ব্যবসায়িক বিরোধে এমন হত্যা, তবে অভিযোগ আছে মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ডিএমপির মুখপাত্র বলছেন হত্যার পরিকল্পনাকারী সহ কুশীলবদের খুঁজে বের করা হবে। এদিকে সোহাগ হত্যা মামলার আসামি নান্নু কাজীকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু কাজী সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় উপজেলার বালিয়াগাঁওয়ে নান্নুর মামাবাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার মূল অভিযুক্ত 4 জনের একজন নান্নু। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিন নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে, বাকিরা রিমান্ডে। এরপরও এই হত্যাকাণ্ড নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটতে পারে। তবে মূল আসামিদের আড়াল করা হচ্ছে এমন অভিযোগ একটি রাজনৈতিক দলের। তদন্তের ক্ষেত্রে কোনো রকমের আন্তরিকতা ঘাটতি নেই। আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আমরা কোনো রকম বাহ্যিক চাপ ব্যতি রেখে আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি। ডিএমপির এই মুখপাত্র জানান সোহাগ হত্যার পরিকল্পনাকারী ও এর পেছনের কুশীলবদের খুঁজে বের করা হবে। একটা বিষয় কি, কোনো ঘটনার সব আদ্যপান্ত বিশ্লেষণ না করে উপসংহারে পৌঁছানো খুব কঠিন। এক্ষেত্রেও এটা তার ব্যতিক্রম না। আমরা নিবিড় তদন্ত করছি, আশা করি আমাদের তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। গত বুধবার মিটফোর্ড এলাকায় সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। ব্যবসায়ী সোহাগকে বিগত 9 তারিখ তাকে হত্যা করা হয়েছে, অথচ আজকে 16 তারিখ পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে যারা মূল আসামি, একেবারে আসল খুনি, তাদেরকে সকলকে এখনো পর্যন্ত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়নি। এবং এ বিষয় নিয়ে মূলত বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট হচ্ছে এবং সকলেই বলতেছে যে এই ব্যবসায়ী সোহাগের যে আসল আসামি তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি এবং তাদেরকে এখনো পর্যন্ত কেন আইনের আওতায় আনা হয়নি। এবং এই ঘটনাটা নিয়ে প্রশাসনিকভাবে স্পষ্টভাবে কিন্তু সব কিছু রহস্যের যে জট সেটা কিন্তু তারা প্রকাশ করছে না। অন্য অন্য ঘটনা আমরা ইতিপূর্বে দেখেছি যে যখনই কোনো বিষয় ঘটে তখন কিন্তু প্রশাসনিকভাবে দায়িত্ব নিয়ে তারা তদন্ত করে এরপরে আসল যে মুখোশ সেটা উন্মোচন করে বা আসল ঘটনাটা সেটা প্রকাশ করে। কিন্তু এই ঘটনা এখনও পর্যন্ত প্রশাসন তারাও নিশ্চুপ।
আসল ঘটনা এখনও পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না এবং যারা আসল আসামি তাদেরকে এখনও পর্যন্ত আইনের থেকে দূরে রাখা হচ্ছে। তো এর পিছনে মূলত আপনি কাকে দায়ী হিসেবে মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।